তাহলে ফর সাইক্লিক বাউন্ডারি কন্ডিশন আমরা কি জানি, সাই জেড প্লাস এন ডি ইকুইভ্যালেন্ট টু ই টু দ্য পাওয়ার আয়োটা কে এন ডি ইন্টু সাই জেড। আর সাইক্লিক বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা কি জানি যে এন প্লাস ওয়ানেথ পজিশন আর ফার্স্ট পজিশন দুটোই সেম হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, সাই জেড ইকুইভ্যালেন্ট টু ই টু দ্য পাওয়ার আয়োটা কে এন ডি ইন্টু সাই জেড। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই টু দ্য পাওয়ার আয়োটা কে এন ডি ইকুইভ্যালেন্ট টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই টু দ্য পাওয়ার আয়োটা 2 পাই এম। তাহলে এখান থেকে লেখা যায় কম্পেয়ার করে কে এন ডি ইকুইভ্যালেন্ট টু 2 পাই এম। তাহলে এখান থেকে আমরা কে ইকুইভ্যালেন্ট টু কি পাই, 2 পাই/ডি ইন্টু এম বাই এন। এখানে এনটা কি ছিল, এন হচ্ছে নাম্বার অফ অ্যাটম, আর এনটা কি, এম হচ্ছে যে কোনো ইন্টিজার একটা। আর এইটা কি, এইটা হচ্ছে আমরা কি জানতাম যে প্রিলোইন জোনের বাউন্ডারিটাকেই ডিনোট করে, তাই তো? এইটাকে আমরা কি লিখতে পারি, পাই/ডি টু মাইনাস পাই/ডি, তাই তো? এইগুলো আমরা যেহেতু সলিড স্টেট ফিজিক্সে জানি, আমি অতটা করছি না, জাস্ট এটা একটু রিক্যাপের জন্য বললাম, ঠিক আছে? এখন এবার আসল ডেরিভেশনটা শুরু করছি, এইটা ভালো করে দেখ। তো আমরা প্রথমে এটাকে একটা অ্যাক্সিস ডিফাইন করব। সেই অ্যাক্সিসটা হচ্ছে, আমি ধরছি এই অ্যাক্সিসটা কিন্তু ধরাটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এই অ্যাক্সিসটা না ধরতে পারলে কিন্তু মানে পরীক্ষার খাতায় কিন্তু ডেরিভেশন মিলবে না। সুতরাং এইটা ভালো করে দেখবি যে আমি কিভাবে কোন জায়গাটায় এটাকে নিচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস, আর এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, ডিস্টেন্স, ঠিক আছে? আর আমি কি বলেছি, আমার এই হাইটটা মানে ব্যারিয়ারের যে উইডথ সেটা হচ্ছে বি। তার মানে আমি এই পজিশনটাকে কি মাইনাস বি, এইটা দেখ আমার জেড ইকুইভ্যালেন্ট টু 0, তার মানে এইটাকে আমি মাইনাস বি বলতে পারি তো, কারণ এই হাইটটা কত, এটা বি হাইট, বি উইডথ আছে। আর ওয়েল এর উইডথ কত, এটা এ, তার মানে এইটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে এ, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমি ধরলাম 1 নম্বর, আর এইটাকে নাম দিলাম 2 নম্বর। এটা রিজিয়ন, ঠিক আছে? এটা 1 নম্বর রিজিয়ন, এটা 2 নম্বর রিজিয়ন। এখন আমি সবার আগে যেটা করব যে 1 নম্বর রিজিয়নে আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখব, ঠিক আছে? তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন রিজিয়ন 1। এখানে 1 নম্বর রিজিয়নে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কি আছে, যে আমরা কি জানি, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টয়েস এম ডি টু সাই 1 ডি জেড 2 ইকুইভ্যালেন্ট টু ই ইন্টু সাই 1। তো এইটাকে যদি আমরা সলভ করি, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এটাকে সলভ করে আমরা যেটা পাবো, সাই 1 ইকুইভ্যালেন্ট টু
a e to the power iota kz প্লাস বি ই টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা কেজেড। এখানে কেটা কি, কে ইকুইভ্যালেন্ট টু টোয়াইস এম ই বাই এ স্কয়ার স্কয়ার। এই যে ডেরিভেশনটা এটা তো তোরা পারবি না করতে, মানে এই এই সলিউশনটা। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, y ইকুইভ্যালেন্ট ওই সাই x ইকুইভ্যালেন্ট টু ই টু দ্য পাওয়ার mx ধরবি, ধরে ওটা হয়ে যাবে। তাহলে আর হচ্ছে রিজিয়ন 2, এইখানে এটা ভি নট পোটেনশিয়াল এখানে আছে, তার মানে এইটা কি, এই হাইটটা বেরিয়ারটাই তো পোটেনশিয়ালটাই, তাই না? তাহলে এইখানে যদি আমি লিখতে চাই, আর এর ভিতরে কিন্তু পোটেনশিয়ালটা জিরো ছিল, ওয়েলের মধ্যে কোনো পোটেনশিয়াল নেই, ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েলের মধ্যে ভি ইকুইভ্যালেন্ট টু জিরো। ওর পোটেনশিয়ালটা কোনটা, পোটেনশিয়ালটা হচ্ছে ওর দেয়ালটা যে বেরিয়ারটা ওটাই। তাহলে এইখানে যে বেরিয়ার আছে এই বেরিয়ারটার এটা কি, এটা ভি জিরো। তাহলে এই বেরিয়ার মানে রিজিয়ন 2 তে যখন আমি শর্ডিঙ্গার ইকুয়েশন লিখতে যাব তখন কি হবে, এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু সাই টু ডি জেড টু প্লাস ভি নট সাই টু ইকুইভ্যালেন্ট টু ই সাই টু। ঠিক আছে, এটা সিমিলারলি এখানেও যদি আমরা সাই টু ইকুইভ্যালেন্ট টু ই টু দা পাওয়ার এম এক্স ধরে যদি পুরো ডিফারেন্সিয়াল এটা করি, তাহলে সলিউশনটা পাবো হচ্ছে সাই টু ইকুইভ্যালেন্ট টু সি ই টু দা পাওয়ার কিউ জেড প্লাস ডি ই টু দা পাওয়ার মাইনাস কিউ জেড। তা আর এখানে কিউ এর ভ্যালু কত ছিল, কিউ ইকুইভ্যালেন্ট টু এখানে আসে হচ্ছে কিউ স্কোয়ার, এটা কে স্কোয়ার আছে, কিউ স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু টোয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ভি নট মাইনাস ই। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে অনুযায়ী কি কি জানি, আমরা যদি দাদা বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ বল। বললাম এটা আইটা আর থাকবে না। না, কারণ দেখ এটা কি ভি মাইনাস ই, এইটা তো পজিটিভ, ভি ও আচ্ছা। পোটেনশিয়াল ইজ, এইটা দেখ এনার্জিটা কোথায়, এনার্জিটা এই পোটেনশিয়ালের মধ্যের কোথাও একটা জায়গার এনার্জি আছে, তাই তো? তাহলে হ্যাঁ হ্যাঁ এনার্জিটা কি পোটেনশিয়ালের থেকে ছোট, তার মানে ভি নট ইজ গ্রেটার দ্যান ই। তাহলে ভি নট ইজ গ্রেটার দ্যান যদি ই হয় এইটা পজিটিভ, আর এই রুটের মধ্যে এটা গেলে ওটা রিয়েল নাম্বার, বুঝতে দ্যাটস ওয়াই ওখানে আরেকটা আসবে না। তো আমরা যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এইটা ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন কি, বিসি ওয়ান কি বলছে, যে সাই ওয়ান at z equivalent to 0 equivalent to psi 2 at z equivalent to 0। এগ্রি করছি, সেটা তো আমরা জানি না। হ্যাঁ দাদা। তাহলে এই দুটোই যদি z equivalent to 0 বসাই, তাহলে দেখ তো এখান থেকে তো ডাইরেক্ট এই ইকুয়েশনটা পাই না, a প্লাস বি ইকুইভ্যালেন্ট টু সি প্লাস ডি। ঠিক আছে, এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম। হ্যালো, হ্যাঁ দাদা আছি। একটু, হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাস করছিলাম, ওই সেই পড়াচ্ছি। তোকে ফোন করেছিলাম তখন তুই ধরিসনি, 2-3 বার করলাম। ঠিক আছে, এখন আমি রাখছি, এখন শেষ হতে।
আর আরেকটা কন্ডিশন কি হয়, ডি সাই ডিএক্স এটাও কন্টিনিউয়াস হয়, তাই না? কারণ আমাদের শ্রডিঙ্গার ইকুয়েশন কি, একটা মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি কন্টিনিউয়াস হতে হয়, তাহলে সবার প্রথমে কি সাই কে কন্টিনিউয়াস হতে হবে। সাইকে কেন কন্টিনিউয়াস হতে হবে? কারণ সাই যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে না। যেহেতু শ্রডিঙ্গার ইকুয়েশন একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সুতরাং ওকে ওই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই হতে গিয়ে ওকে ফার্স্ট ডেরিভেটিভও কন্টিনিউয়াস হতে হয়েছে, আর ওয়েভ ফাংশন সাইকেও কন্টিনিউয়াস হতে হয়েছে। তাই জন্য আমরা এবার কি দেখব, যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনও মানে সরি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকেও আমার কন্টিনিউয়াস হতে হবে। সেক্ষেত্রে আমার কি হবে, ডেল সাই del z at z equivalent to 0 del psi 1 equivalent to del psi 2 del z at z equivalent to 0, এইটাও কন্টিনিউয়াস হবে। এখন যদি আমরা এইটাকে মানে ডেরিভেটিভ করে z equivalent to 0 বসিয়ে দিই, তাহলে ডাইরেক্ট আমরা কি পাচ্ছি, আয়োটা কে a minus b equivalent to q into c minus d। এইটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 2। আচ্ছা, এইটা একটা জিনিস হলো। আর আরেকটা জিনিস দেখতো, আমরা তো মানে এই যে এই জায়গাটায় দুটো ইকুয়েশনের বাউন্ডারি, এই বাউন্ডারিতে আমরা দেখলাম। এখন আরেকটা বাউন্ডারি দেখতো, এইখানে যে ওয়েভ ফাংশন যেটা আছে একদম এক্স্যাক্টলি এখানেও সেই একই ওয়েভ ফাংশন আছে কিনা, সরি এখানে না, এই এই জায়গাটায় at x equivalent to a আর at x equivalent to minus b দুটোই একই জায়গা না, সেম রিজিয়ন। তার কারণ দেখ, এইটাও একটা পোটেনশিয়াল ওয়েলের এই যে দেখ, এই একটা পোটেনশিয়াল ওয়েল আর তার এন্ড হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আর এই একটা পোটেনশিয়াল ওয়েল, তারও এন্ড হচ্ছে এই জায়গাটা। তাহলে দেখ দুটোই তো আইডেন্টিক্যালি সেম বোঝাচ্ছে না, এই জায়গাটা আর এই জায়গাটা। একটু রেসপন্ড কর। হ্যাঁ দাদা। তার মানে ওয়েভ ফাংশন অ্যাট জেড ইকুইভ্যালেন্ট টু এ তে যা ওয়েভ ফাংশন অ্যাট জেড ইকুইভ্যালেন্ট টু মাইনাস বি তেও তো এক্স্যাক্টলি সেম না। হ্যাঁ। তাহলে আমি যদি আবার একই কাজ করি, যে সাই ওয়ান at z equivalent to a equivalent to psi 2 at z equivalent to minus b into e to the power iota k a plus b। বলতো এটা কি করেছি, এইটা হচ্ছে আমি ব্লস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করিয়েছি। কেন ব্লস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছি? কারণ আমরা দেখেছি যে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনে একটা জায়গা যেখানে শেষ হয় অন্যটা যেখানে শুরু হয় সেই জায়গাটা এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হয়। দ্যাটস ওয়াই আমরা কি বলি, nth পজিশন মানে n প্লাস ওয়ানথ পজিশন এন্ড ফার্স্ট পজিশন দুটোই সেম। তাহলে দেখ মানে তো এই একইভাবে আমরা এখানেও তোর এই মানে ব্লস ইকুয়েশনটাকে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনটা এই জায়গাটায় স্যাটিসফাই করিয়েছি। তো এই জায়গাটা একটুখানি বল দেখে যে ঠিক বুঝতে পেরেছিস কিনা। যেহেতু ওই দুটো জায়গা আইডেন্টিক্যাল, সুতরাং ব্লস ইকুয়েশনে আমি যদি ওদেরকে বসিয়ে দিই তাহলে আমি এই বাউন্ডারি কন্ডিশনটা পাবো। হ্যাঁ দাদা বুঝেছি। সোহিনী বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা যদি বসিয়ে দিই ডাইরেক্ট
সেটা হচ্ছে a ইন্টু ই টু দা পাওয়ার আয়োটা কে এ প্লাস বি ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস আয়োটা কে এ ইকুইভ্যালেন্ট টু সি ই টু দা পাওয়ার মাইনাস কিউ বি প্লাস ডি ই টু দা পাওয়ার প্লাস কিউ বি ইন্টু ই টু দা পাওয়ার আয়োটা কে এ প্লাস বি। এইটাকে ইকুয়েশন 3 নাম দিলাম। আর এদের ডেরিভেটিভটাও তো স্যাটিসফাই করবে না বাউন্ডারি কন্ডিশনকে। হ্যালো, হ্যাঁ দাদা। তাহলে এদের ডেরিভেটিভও যদি স্যাটিসফাই করে, সেখান থেকে আমরা কি লিখতে পারি যে ডেল সাই ওয়ান ডেল জেড at z equivalent to a equivalent to del psi 2 del z at z equivalent to minus b। এটা এখান থেকে আমরা ডাইরেক্টলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয়োটা কে এ ই টু দা পাওয়ার আয়োটা কে এ প্লাস বি ই টু দা পাওয়ার, সরি এটা হচ্ছে মাইনাস হবে, মাইনাস বি ই টু দা পাওয়ার মাইনাস কে এ equivalent to q c e to the power minus qb plus d e to the power plus qb into e to the power iota k a plus b। এই চারটে ইকুয়েশন থেকে আমরা একটা ডিটারমিন্যান্ট সলভ করে একটা কন্ডিশন পাবো। এই কন্ডিশনটা আমরা জীবনেও কেউ নিজে হাতে বার করিনি, সলিড স্টেটেও বার করিনি, এখনো বার করবো না। পরীক্ষায় যদি পড়ে এই চারটে ইকুয়েশন অবধি বার করতে হবে। হ্যাঁ বল। একটু সাইডটা দেখো। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ঠিক। তাহলে এইটাকে আমাদের বার করতে হবে না। আমরা এইটা থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছেছিলাম, এখান থেকে আমরা জোন স্কিম তৈরি করতাম, তাই না? সেটা কিভাবে দেখতাম না, ওরে আমাদের এদিকে কিছু হবে না। না এখানে আসে নাই। ওদের অত সাহস নেই আমাদের এখানে আসবে। আচ্ছা এইটাকে আমাদের এইটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস আর এইটাকে এনার্জি অ্যাক্সিস বলতাম। আর তারা এইটা হচ্ছে কি, হ্যাঁ বল। বাংলাদেশেই করে, হ্যাঁ, বাংলাদেশের ওদিক করতে পারে। বাংলাদেশের কাছে এইসব কিছু নেই, ওরা ভিখারি দেশ। বাংলাদেশ এইসব এফোর্ড করতে পারবে না। ওদের ফরেন রিজার্ভই কত 1 বিলিয়ন না 2 বিলিয়ন ডলার। তো সেখান থেকে অস্ত্র কিনবে কি দিয়ে ওরা? ওরা যদি না আসে শুনছিলাম একমাত্র, উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে জঙ্গি নাশকতার ছক আসছিল। আরে ও এগুলো এই মানে এরা মুখেই বলবে, ওরা কোনোদিনই মানে মিলিটারি মুভমেন্ট বা এইসব কোনোদিনই করতে পারবে না। ওদের সেই এটাই নেই ওদের কাছে, না কোনো স্ট্রেংথ আছে মিলিটারি, মানে অল্প কিছু লোকজন আছে প্লাস ওদের অত অস্ত্র শস্ত্র নেই। আর যেগুলো আসে সেগুলো বিভিন্ন দেশ ওই মিলিটারি ট্রুপে দান করেছিল, সেটাই ওই নিয়ে ওরা কি লড়বে। এই সময় যদি ইন্ডিয়া পারে, ওদিকে চট্টগ্রামকে নিয়ে নিতে হবে আর ওই দিকটায় রংপুরকে নিয়ে নিতে হবে আমার।
সেটাই সেটাই নিয়ে নিতে পারতো, কিন্তু কিন্তু মোদি তো কোনো উচ্চ বাচ্চাই করলো না, ছেড়ে দিল। হ্যাঁ, এইবার আমার মনে হয় হয়তো কাশ্মীরকে উদ্ধার করলেও করতে পারে। কিন্তু সেই দেখা যাক। ঝামেলা লেগে থাকবে ওই পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ওই জায়গাটা। হ্যাঁ, ওইটা যদি পার্মানেন্ট একটা সলিউশন এইবার একটা সেটাই। গ্রুপে এসে যদি করে দেয়। পার্মানেন্ট যদি বাই চান্স মানে কোনোভাবে ইন্ডিয়া নিজের করেও নেয়, তাহলে ওই ওই জায়গাটাতে সেই ঝামেলা পরবর্তীকালেও পাকিস্তান করবে। না, হ্যাঁ, তখন একটা, কারণ এখন অনেক চুক্তি টুক্তির জন্য সব জায়গায় তো আর্মি মোতায়েন করাও যায় না, এবার তখন যদি পার্মানেন্ট ইন্ডিয়াটা নিয়ে নেয়, তো হ্যাঁ, আর্মিটা যদি লাগিয়ে দেয় তাহলে একটা কাজ হতে পারে। মানে হ্যাঁ, যুদ্ধ তো থাকবে, মানে রেশারেশি তো থাকবেই। বাট এই একটা সুযোগ এসে নিয়ে নিতে পারে। হ্যাঁ, আর ঘুরতেও যাওয়া যেতে পারে। হ্যাঁ, যদি এরকম নিয়ে নেয় আমি তাহলে যাবো কাশ্মীর ঘুরতে। আমি আজ অব্দি জীবনে কোথাও ঘুরতে যাইনি, একমাত্র দীঘা গেছি 2 দিন ঘুরতে। যদি পাকিস্তানকে নিয়ে নেয় আমি ফার্স্ট যাবো ওখানে ঘুরতে। যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে এইখানে আমরা যখন টাইট বাইন্ডিং মডেল পড়েছিলাম, আমরা অ্যাকচুয়ালি কি জানি যে এনার্জি, আমরা কি জানি এখান থেকে এনার্জি ই ইকুইভ্যালেন্ট টু, আমি এখন এইসব করছি তোমাকে করতে হবে এখনই। তাহলে এখান থেকে আমরা কি জানতাম, এইচ স্কয়ার স্কয়ার কে স্কয়ার বাই টোয়াইস এম এল স্কয়ার, তাই তো? তাহলে এনার্জি ই ইজ প্রপোর্শনাল টু কে স্কয়ার। তাহলে কে স্কয়ার যদি হয়, এইটা কার ইকুয়েশন? এখান থেকে আমরা যদি করি ই ইকুইভ্যালেন্ট টু এ, মানে একটা ই ইকুইভ্যালেন্ট টু একটা কনস্ট্যান্ট সি ইনটু কে স্কয়ার, এই ইকুয়েশনটা কার ইকুয়েশন? প্যারাবোলা। প্যারাবোলা। তাহলে আমরা এনার্জিকে কিভাবে আঁকতে পারতাম? এরকম ভাবে একটা প্যারাবোলা আঁকতে পারতাম, তাই তো? কিন্তু আমরা টাইট বাইন্ডিং মডেলে কি দেখেছি যে জোনের বাউন্ডারিতে এসে তোর যে ডিজেনারেসি সেটা নষ্ট হয়ে যায়, তাই তো? টাইট বাইন্ডিং মডেলে আমরা একটা ডিটারমিনেন্ট সলভ করেছিলাম, করে আমরা এটা দেখেছিলাম। তার মানে এই রকম ভাবে আঁকলে হবে না, আমার যে এনার্জি এটা হবে সেটা কি হবে, সেটা সেটা হচ্ছে এইরকম হলো। দাদা আর একবার বলবে কি বললে? ওই টাইট বাইন্ডিং এর জোন বাউন্ডারিতে কথাটা কেটে গেল একটু। টাইট বাইন্ডিং এ কি দেখতাম, জোন বাউন্ডারিতে এনার্জি ডিজেনারেসিটা থাকতো না তো ওখানে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ডিজেনারেসি থাকতো না বলেই তো আমার এই যে কন্টিনিউটি, মানে এই এই জোনের যেখানে শেষ ওই জোনের সেখান থেকে শুরু হতো না। যদি ডিজেনারেসি থাকতো দুই দুই রিজিয়নের মধ্যে, তাহলে কি একই জায়গা থেকে শুরু হতো। তার ফলে কি হতো, এর এখান থেকে শুরু হয়ে এরকম যেত, এর এখান থেকে শুরু হয়ে এই দুটো এর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, তাই না? এই গ্যাপটাকে আমরা বার করেছি ওখানে, যতটুকু মনে আছে কিনা একটু উনি দেখ। এই এরকমই তো হয় না? হ্যাঁ হ্যাঁ এইটা কি ছিল, এটা ছিল তোর এক্সটেন্ডেড জোন স্কিম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটাকে আমরা, হ্যাঁ, এইটাকে আমরা রিডিউস জোন স্কিমে আঁকলে কেমন হবে দেখতে? ওই শুধু ফার্স্ট পার্ট হবে, ওই 0 থেকে -π/d আর +π/d। ইয়েস, কারণ যেহেতু আমরা সমস্ত ব্যান্ডকে ফার্স্ট, মানে সমস্ত ব্রিলোইঞ্জনকে ফার্স্ট ব্রিলোইঞ্জন দিয়েই রিপ্লেস করে দিতে পারি, মানে এক্সপ্রেস করতে পারি, দ্যাটস ওয়াই। তো আমার কি হলো, যদি আমি রিডিউস জোন স্কিমে আঁকি, তাহলে এটা তো গেল আমার সবার প্রথমে এই যেটা ছিল এটাকে নিচেই আঁকলাম, ঠিক আছে? এইবার এইটাকে কতটা সরিয়ে আনতে হবে, এইটাকে 2 পাই ট্রান্সলেশন করতে হবে, তাই তো? এইটাকে যদি এই দিকে 2 পাই নিয়ে আসি আর এইটাকে যদি এই দিকে 2 পাই নিয়ে যাই, তাহলে পরে আমার এই ব্রিলোয়েন জোনের মধ্যে, মানে সেকেন্ড ব্রিলোয়েন জোনটা ফার্স্ট ব্রিলোয়েন জোনের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ
তাহলে এইটাকে যদি সরিয়ে নিয়ে আসি কেমন দেখতে হবে, এই যে এরকম দেখতে হলো, ঠিক আছে। এইবার হ্যাঁ সিমিলারলি থার্ড ব্রিলোইন জোনে যেটা আছে সেইটাকে যদি আমি আবার এখানে লিখি, তাহলে এইটা গেল কি থার্ড ব্রিলোইন জোন। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এইটা হচ্ছে ফার্স্ট ব্রিলোইন জোনের কার্ভ, এটা সেকেন্ড ব্রিলোইন জোনের কার্ভ, এটা থার্ড ব্রিলোইন জোনের কার্ভ। সব ব্রিলোইন জোনের কার্ভ গুলোকে আমরা একই জায়গায় নিয়ে চলে এলাম, ঠিক আছে। এটা এটা তো আমাদের মানে থার্ড সেমিস্টারের জিনিস। আর এটা কি -π/d আর +π/d, এইগুলো কেন বললাম, তার কারণ আমাদের পরীক্ষাতে যেটা পড়বে অ্যাডভান্টেজ অফ সুপারল্যাটিস। আমরা এত টাকা পয়সা খরচ করে যে সুপারল্যাটিস তৈরি করব, এই সুপারল্যাটিসের যে অ্যাডভান্টেজটা, একটা বিউটিফুল অ্যাডভান্টেজ আছে, সেই বিউটিফুল অ্যাডভান্টেজটা এবার আমরা লক্ষ্য করব। তার আগে আমাকে আরেকটা কথা বল, এটা π/d আর এটা +π/d আছে। আচ্ছা, যদি আমি এটা জিরো, আমি তো এই যে রিডিউস জোন স্কিম যেটা -π/d টু +π/d করলাম, আর টোটাল লেন্থটা কত, 2π/d, তাই তো। তো আমি যদি এটাকে এখান থেকে শুরু করতাম, অরিজিনটা জিরোতে রাখতাম, আর আরেকটা এখানে নিয়ে আসতাম, যেটা কি তোর 2π/d হতো, তাহলে এই রিজিয়নে কি হতো, এই রিজিয়নে এইটা এরকম ভাবে এক্সটেন্ড করতো, তাই তো। আর এই রিজিয়নে কি এটা এরকম ভাবে এক্সটেন্ড করতো, আবার এই রিজিয়নে কি এটা এরকম ভাবে এক্সটেন্ড করতো, তাই তো। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যাডভান্টেজটা দেখি। হ্যাঁ, আমি এই জোন স্কিমটাকে আঁকছি, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে 2π/d, আর এইটা হচ্ছে আমার 2π/2d। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটুখানি এখানে দেখ, এই রিডিউস জোন স্কিমটা যখন এখানে করা হলো, এইটাকে নিচের ব্যান্ডটাকে আমরা কি বলবো, ভ্যালেন্স ব্যান্ড, তাই তো। আর ভ্যালেন্স ব্যান্ডের ওপরের ব্যান্ডটাকে কি বলবো, কন্ডাকশন ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা আর কন্ডাকশন ব্যান্ডের ম্যাক্সিমা, মানে এখানে কি আছে, ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা একই পয়েন্টে আছে, তাই তো। হ্যাঁ ওই ডাইরেক্ট ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ওইসব। ইয়েস, ইয়েস। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের সংজ্ঞা কি, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ কাকে বলি আমরা, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ তাকেই বলি যার ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা দুটোই একই পজিশনে থাকে। যেমন আমি ছবিটা আঁকছি, এই যে এইটা গেল তোর কন্ডাকশন ব্যান্ড, আর এইটা হলো ভ্যালেন্স ব্যান্ড। এখন দেখ, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা দুটোই যদি সেম পয়েন্টে থাকে, তাহলে এটাকে আমরা কি বলি, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, তাই তো। হ্যালো। হ্যাঁ দাদা। আর ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর কাকে বলি, যদি আমার যে ভ্যালেন্স ব্যান্ডের যে ম্যাক্সিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা, এই দুটো যদি আলাদা আলাদা জায়গায় থাকে, তাহলে এটাকে আমরা ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ বলি। এখন এইটা কি ধরনের গ্রাফ, এইটা হচ্ছে ইকে ডায়াগ্রাম, তাই তো। তাহলে এইটাকে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ কেন বলছি, তার কারণ দেখ, এইখানে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপে একটা ইলেকট্রনকে এই লোয়ার লেভেল থেকে লাফিয়ে আপার লেভেলে যেতে গেলে শুধুমাত্র আমি যদি এনার্জি দিই, তাহলেই ও লাফিয়ে চলে যাবে। কারণ এটা কি, এনার্জি অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর গেলে এখানে প্রত্যেকটা জায়গায় তোর
মোমেন্টামটার কনস্ট্যান্ট থাকবে, আর এনার্জিটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, তাই তো? কিন্তু আমার এইখান থেকে এই ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে, মানে ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা থেকে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাতে যেতে গেলে কিভাবে যেতে হচ্ছে, প্রথমে এখান থেকে এখানে যেতে হবে, তারপরে এখান থেকে এখানে আসতে হবে। তো এখান থেকে এখানে আসতে হবে, তার ফলে কি কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, যখন এইখান থেকে এইখানে গেল শুধুমাত্র এনার্জি চেঞ্জ হয়েছে, কিন্তু এখান থেকে এখানে যাওয়ার জন্য মোমেন্টাম চেঞ্জ হয়েছে। তার মানে একটা একটা ইলেকট্রনকে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে লাফিয়ে যেতে গেলে দুটো জিনিস চেঞ্জ হচ্ছে ওর, একটা হচ্ছে ক্রিস্টালের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, আরেকটা হচ্ছে এনার্জি চেঞ্জ হচ্ছে। এখন ডাইরেক্ট ব্যান্ড গ্যাপে শুধু এনার্জি চেঞ্জ হওয়ার জন্য এইখানে কোনো হিট তৈরি হতো না, কিন্তু এই ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে যখন একটা মানে ইলেকট্রন লোয়ার মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, তখন ওর এনার্জিটাও চেঞ্জ হয় প্লাস মোমেন্টামও চেঞ্জ হয়। এখন এনার্জি চেঞ্জ হওয়া ঠিক আছে, এনার্জি মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে গেল, এনার্জি চেঞ্জ হলো, এইটা আমাদের কাছে, এইটা আমরা চাইছি যে আমরা লোয়ার লেভেল থেকে আপার লেভেলে নিয়ে যেতে, তো এনার্জিটা চেঞ্জ হলো, কোনো প্রবলেম হলো না। কিন্তু এনার্জি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এই ক্রিস্টাল মোমেন্টামটাই কি করছে, তোর ফোনন জেনারেট করছে। ফোনন জেনারেট করা মানেটা কি, ক্রিস্টাল ভাইব্রেশন হচ্ছে ওখানে। ক্রিস্টাল ভাইব্রেশন হওয়া মানে কি, ওই জায়গাটায় একটা টেম্পারেচার তৈরি হচ্ছে। তাহলে আমি ধর একটা মানে পোটেনশিয়াল অ্যাপ্লাই করে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে ইলেকট্রনগুলোকে পাম্প করে নিয়ে যাব, তার ফলে এলইডি তৈরি হবে। কিন্তু আমি এখানে দেখছি যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করার ফলে এলইডি তো তৈরি হচ্ছে না, বরঞ্চ ওইটা পুরো পুড়ে তাপ হয়ে আগুন হয়ে ভস্ম হয়ে যাচ্ছে। কেন? কারণ ক্রিস্টাল গরম হয়ে যাচ্ছে। কেন গরম হচ্ছে? কারণ ওখানে ফোনন জেনারেট করে যাচ্ছে। তার ফলে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে আমাদের কোনো দিনই ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপওয়ালা সেমিকন্ডাক্টর কাজেই লাগে না। আমরা এত টাকা পয়সা খরচ করে কাকে খুঁজি? ডাইরেক্ট ব্যান্ড গ্যাপওয়ালা সেমিকন্ডাক্টর, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড, তারপরে আর কি আছে, মানে আমরা এগুলোকে করি। আর বাকি ন্যাচারালি যেগুলো পাওয়া যায় সবই হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপওয়ালা সেমিকন্ডাক্টর। তো আমরা এই ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপওয়ালা সেমিকন্ডাক্টর যদি সুপার ল্যাটিস তৈরি করি, আমরা ডাইরেক্ট মানে এইটা দেখ, এই আমরা ধর একটা ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপওয়ালা সেমিকন্ডাক্টর দিয়ে আমরা সুপার ল্যাটিস বানালাম। এইবার তারপরে কি হচ্ছে এটা দেখ, যে আমার যখন রিডিউস জোন স্কিম ছিল, তখন এনার্জি লেভেলটা এর মধ্যে এরকম ছিল, তাই তো? আর সেকেন্ড এনার্জি লেভেলটা কি ছিল, দাঁড়া, না, আচ্ছা, তুই ধর এইটাকে মনে কর একটা কাগজের পেজ, ঠিক আছে? তাহলে এই পেজটাকে যদি আমরা একটা ফোল্ড করে দিতে পারি, ঠিক আছে? ধর এই এই মাঝখান থেকে ধরে ফোল্ড করে দিচ্ছি, তাহলে এই পোর্শনটা এখানে এসে পড়বে তো? হ্যালো? হ্যাঁ দাদা, শুনছি, বলো। তাহলে যদি ধর এইটাকে ধরে আমরা ফোল্ড করে দিলাম, মানে এই যে জায়গাটা নীল কালারের যে জায়গাটা, আমি ধরে ফোল্ড করে দেওয়ার জন্য এই জায়গাটায় চলে আসলো। তার মানে তোরা বুঝতে পেরেছিস ফোল্ডটা কিভাবে করেছি? ফোল্ড করার জন্য এই সাইডে যেটা ছিল সেইটা তো আছে, কিন্তু এই সাইডে যেটা এই রকম নিচে ছিল, এইটা দেখতো এরকম হয়ে যায় কি, আর এই পাশের এইটাও ভাঁজ হয়ে যাওয়ার পরে এরকম হয়ে যায় কি, তাই তো? হ্যাঁ হবে দাদা। তো? হ্যাঁ, হ্যাঁ। তা এইবার আমাকে একটা কথা বল,
আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে এই যে প্রথমে আমার এইটা কি ছিল, ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা ছিল এইটা, তাই তো? ম্যাক্সিমা ছিল এইটা। আর এখন নতুন করে ভ্যালেন্স ব্যান্ডের মিনিমা, ওই কন্ডাকশন ব্যান্ডের মিনিমা কোনটা তৈরি হয়েছে, এইটা। তার মানে তুই দেখ তো, দুজনের ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমা একই পয়েন্টে তৈরি হলো কিনা। হ্যাঁ, দাদা এই যে ফার্স্টে যে লাইনগুলো আঁকলে ওগুলো কিভাবে আঁকলে, মানে যেগুলো ফার্স্টে ছিল রিডিউস জোন স্কিমের, এখন এই যেটা তো, করছো এই এইটা এই না, এইটা না, এই নিচেরটা। এই এইটাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, আগে এইটার যেটা এঁকেছি ওটাই। ওটাকে ধরে আমি জিরো থেকে টু, মানে পাই বাই 2 পাই বাই ডি এর মধ্যে কি হবে, এইটাই হবে। মানে এটা তো নিচ থেকে স্টার্ট হয়েছিল। কোথায়, এখানে দেখ আমার জিরোটা মাঝখানে ছিল, আর -পাই বাই ডি টু +পাই বাই ডি এর মধ্যে এটা ছিল, তাই তো? কিন্তু হ্যাঁ এখানে দেখ কোথায় আছে, জিরো থেকে 2 পাই বাই ডি এর মধ্যে আছে। হ্যাঁ, তাহলে তো আগে এরকমই দেখতে হবে। আগেরটাতে তো 0 থেকে 2 পাই বাই ডি ছিল, মানে এক্সটেন্ড করার পরে পিঙ্ক কালারের ওটা। কিন্তু ফার্স্ট এটা যখন করছিলাম 0 থেকে আস্তে আস্তে লাইনটা উঠেছে তারপরে নেমেছে, তো ওই ওঠার ব্যাপারটা কোথায়? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। আমি ধর ফার্স্ট এটাকে বাদ দিলাম, এইটাকে বাদ দিলাম, দেখ তো এইটার ক্ষেত্রে জিরো। এ বাবা, এই জায়গাটাকে লক্ষ্য করতো, এইটাকে যদি আমি, হ্যাঁ ঠিকই তো বলেছিস, আমার এখানে এটা। আচ্ছা, আমি না এই মুহূর্তে আমি এটা আনসারটা দিতে পারছি না, কিন্তু এইটা জাস্ট একটু জেনে রাখ। আমি কালকে এই ডাউট ক্লিয়ারটা করে দেবো এক্ষুনি, ঠিক আছে? হুম, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা একটু, আমি নিজেও যখন পড়েছিলাম অতটাও করিনি। তো তাহলে দেখ, এখানে আমার একটা ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপওয়ালা সেমিকন্ডাক্টর, যার ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা এটা ছিল, আর কন্ডাকশন ব্যান্ডেরও ম্যাক্সিমা এই একই পয়েন্টে ছিল, সেইটাকে আমরা রিডিউস করে এই জায়গাটায় জেনারেট করতে পেরেছি। তার মানে এটা কি হলো, একটা ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। মানে যখন আমার এনার্জিটা এইটা হচ্ছে, তখন এটা ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, কিন্তু এই দুটো আমাকে কি দিচ্ছে, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা একটুখানি রাখ, আমি কালকের খুব ভালো করে এটা বলে দেবো তুমি। এবার আমরা দেখব হচ্ছে ওয়ান ইয়ার স্টার্ক এনার্জি ল্যাডার। ওয়ান ইয়ার STRK, তোরা বল, বুঝতে পারছিস তো? মানে, আর হ্যাঁ এইটা দাদা। যেটা করছি বাড়ি গিয়েই পড়ে নিস খুনি, হ্যাঁ, টাইমও লাগবে না, ওই
একটা প্রবাদ বাক্য আছে জানিস তো, মানে হোয়েন আয়রন ইজ হিটেড, মানে ওই সময় মারতে হয়, যখন গরম আসে মারো তাহলে শেপে চলে আসবে সবটাই। তো এবার আমরা 1 ইয়ার স্টার্ক এনার্জি ল্যাডারটা কার ক্ষেত্রে দেখবো? সুপার ল্যাটিসের ক্ষেত্রে। তাহলে সুপার ল্যাটিসের ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি, যে আঁকি সুপার ল্যাটিসটা প্রথমে। এই যে আচ্ছা প্রথম দাদা বলছি, দাদা ওটা কি WANNER গো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা WANNIER হবে, NNIER, 1 ইয়ার। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা আমরা এইগুলো সবার ক্ষেত্রে আমার মানে এইটার প্রথম যে এনার্জি লেভেলটা সেটা কোথায় থাকবে? এখানে। এটা তো আমরা জানি। আর এইটার ইনফ্লুয়েন্সের জন্য সেকেন্ডটার এনার্জি লেভেলটা একটু ওপরে উঠে যাবে, তাই তো? হুম। তাহলে এইটাকে আমি ওপরে তুলে দিলাম। থার্ডেরটা কি হবে? আরেকটু ওপরে উঠবে। ফোর্থেরটা কি হবে? আরেকটু ওপরে উঠবে। ফিফথেরটা কি হবে? আরেকটু ওপরে উঠবে। এইটা উঠলো। তাহলে এদের সবার সুপারপজিশনের জন্য যে এনার্জি যে ব্যান্ডটা তৈরি হবে, এই এনার্জি ব্যান্ডটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে হচ্ছে? এনার্জি ব্যান্ডটা ড্র করি আগে। এনার্জি ব্যান্ড, এই যে এইটাই কি এনার্জি ব্যান্ড তো। তাহলে এইটাকে আমরা কি বলছি? ডেল্টা এপসাইলন 1 ইকুইভ্যালেন্ট টু মিনি ব্যান্ড উইথ। মিনি ব্যান্ড উইথ, এইটাকে মিনি ব্যান্ড উইথ কেন বলছি? কারণ এখানে এনার্জি ব্যান্ড তৈরি হচ্ছে, কিন্তু আমরা অ্যাটমিক ফিজিক্সে যে ব্যান্ড দেখেছি, সেই অ্যাটমিক ফিজিক্সের ব্যান্ডের থেকে 10 থেকে 15 গুণ ছোট এটা। দ্যাটস হয় এই ব্যান্ড গ্যাপটাকে আমরা কি বলছি? মিনি ব্যান্ড উইথ বলছি। বোঝা গেল কেন এটাকে মিনি ব্যান্ড উইথ বলছি? তাহলে দেখ, দাদা আরেকবার বলবে, একটু রিজনটা লিখবো। রিজনটা হচ্ছে, এই রিজনটা হচ্ছে আমরা যে অ্যাটমিক ফিজিক্সে যে ব্যান্ড গ্যাপটা পাই, তার থেকে 10 to 15 টাইমস এটা ছোট। দ্যাটস ওয়াই এই ব্যান্ড গ্যাপগুলোকে আমরা বলি মিনি ব্যান্ড গ্যাপ। বলবো নেক্সটটা? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার ধর একটা ইলেকট্রন এর মধ্যে আছে, তো ইলেকট্রনটা দেখ এই ব্যান্ডের যে কোনো জায়গায় থাকতে পারে, তাই তো? হুম। তাহলে আমি যদি একে একটা ওয়েভ ফাংশন দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আমার ওয়েভ ফাংশনটা জেনারেলি কেমন হবে? পুরো রিজিয়নে অ্যামপ্লিটিউডটা সেম, কারণ পুরো রিজিয়নে যে কোনো জায়গায় আমি দেখি না কেন, ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি সেম ব্যান্ডের যে কোনো জায়গায়। তাহলে এটাকে আমরা অ্যামপ্লিটিউড দিয়ে, মানে ওয়েভ ফাংশন দিয়ে যদি বলতে চাই, তাহলে সমস্ত ওয়েভ ফাংশন অ্যামপ্লিটিউড সেম হবে পুরো রিজিয়নে, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এবার আমরা যদি এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, ধর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, কোন দিকে? লেফট টু রাইটে যাচ্ছে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, সেটা হচ্ছে যে এইটা কি হবে বল? এই ব্যান্ড গ্যাপটা আমি কি বলেছিলাম, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, মানে আমরা কি জানি যে
মানে একটা সেমিকন্ডাক্টরকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ওর ব্যান্ড গ্যাপটা সেম থাকবে, মানে ব্যান্ড গ্যাপকে সেম রেখে ওর ব্যান্ডের বেন্ডিং হবে, তাই তো? হ্যাঁ। তো সেম সুপার ল্যাটিসকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে সুপার ল্যাটিসেরও ব্যান্ডের বেন্ডিং হবে, তাই তো? এখন দেখা যাক এর ব্যান্ড বেন্ডিংটা কিভাবে হয়। সেটা হচ্ছে এরকম হলো, ঠিক আছে? একটুখানি এরকম হলো। ভগবান, কিভাবে আঁকবো এটা আমি? হুম, প্রথমে আমি একটু ছবিটা ভালো করে এঁকে নিই, তারপরে বলছি, ঠিক আছে? এই হলো, এই হলো, এই হলো, এই, এই, ঠিক আছে। এটা দেখ তো, এইরকম আমি ধরলাম, আমার অনেকগুলো এ আসে, আর আমি লাস্টে আরেকটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে তাহলে এবার অনেকটা বেঁকে গেছে আমি এই, এইটা একটুখানি ম্যানেজ করে নে, আমি ছবিটা পাঠিয়ে দেবো খুনি। আমি এখানে আঁকতে আমার খুবই হয়ে যাচ্ছে। আমি দেখাবো। আর আরেকটা মিনিট টাইম দে, আমাকে আরেকবার একটু আঁকি। দেখ, এই কটার জন্যই দেখ তোরা। তো আমাদের যে ফার্স্ট এনার্জি লেভেল সেটা কোথায় আসে? এইখানে আসে, তাই তো? আর সেকেন্ড এক্সাইটেড লেভেলটা কোথায়? এর থেকে একটু ওপরে উঠবে। থার্ড এক্সাইটেড লেভেলটা কি? তার থেকে আর একটু ওপরে উঠবে। আর ফোর্থটা কি?
তার থেকে আরেকটু এখানে উঠলো, তাহলে টোটাল যে তোর ব্যান্ড গ্যাপ যেটা তৈরি হচ্ছে, মানে ব্যান্ড উইডথ, সেই ব্যান্ড উইডথটা কোন জায়গা থেকে কোন জায়গা অবধি আসে, আমি ধরলাম এখান থেকে আর এখান থেকে কোন অবধি যাবে, দেখ এক্স্যাক্টলি এইখানে যেমন এই যে ব্যান্ড উইডথটা যেটা তৈরি হয়েছিল, এখানেও তো একটা ব্যান্ড উইডথ তৈরি হবে সেমিকন্ডাক্টরের মধ্যে, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলেও তো এই ব্যান্ড গ্যাপ এটা তৈরি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। একটা সেকেন্ড। দাদা এই ছবিটা একটু পাঠিয়ে দিও, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়া আমি একটা ইন্টারেস্টিং জিনিস বোঝাতে হবে। আচ্ছা এইটা দেখ, আমার ছবিটা একটু আঁকা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে যদি আমি যাই, এইটা আর এই আসি, বেসিক্যালি আমি তোদেরকে বলে দিচ্ছি কি জিনিস আমি শো করতে চাইছি। এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে আসে, তাই তো। এখন আমাকে একটা কথা বল, ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাকে থাকে, ইলেকট্রন তার কোন দিকে যায়, অপোজিট দিকে যাবে, তাই তো। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ এবার ইলেকট্রন তার অপোজিট দিকে গেলে ইলেকট্রন কোন দিকটায় বেশি হচ্ছে, এই দিকে বেশি নাম্বার অফ ইলেকট্রন থাকবে আর এই দিকে কম নাম্বার অফ ইলেকট্রন আছে, তাই তো। হুম। তাহলে এইদিকে যদি কম নাম্বার অফ ইলেকট্রন থাকে, তাহলে এই দিকে কি হচ্ছে তোর, এই দিকে ছোট অ্যামপ্লিটিউড আর এই দিকে এসে বড় অ্যামপ্লিটিউড তৈরি হবে, তাই তো। তার মানে এই যে ব্যান্ড উইডথটা যেটা তৈরি হচ্ছে, এইটা এই দিকে হালকা একটু মোটা হবে আর এই দিকে একটু ছোট হবে, ঠিক আছে। এরকম টাইপ ব্যান্ড উইডথ হবে, বোঝাতে পারলাম। হুম হুম হুম। এবার আমি ছবিটা পাঠিয়ে দিলে তোরা একটু দেখে নিস ওই ছবিটা ভালো করে, আমি এখানে ফিজিক্সটা বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ দাদা ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, তো এবার ইলেকট্রিক ফিল্ডের এই বেন্ডিং যেটা হয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসে এবং ব্যান্ড বেন্ডিংটা যেটা হয়েছে, তার জন্য যে টোটাল যে উইডথটা, সেই উইডথটাকে আমরা কি বলছি, ডেল্টা ই। এই ডেল্টা ই দুটো কেস হয়েছে এখানে, একটা হচ্ছে ব্যান্ড বেন্ডিং হয়েছে, মানে একটা তো ইনফ্লুয়েন্স তো ছিল আর সঙ্গেও ইলেকট্রিক ফিল্ডের মধ্যেও আসে। তাহলে এইখানে যে ব্যান্ড উইডথটা যেটা তৈরি হচ্ছে, এই ব্যান্ড উইডথটা কত, আমি বললাম ডেল্টা ই। আর আগে যখন ইলেকট্রিক ফিল্ড ছিল না, তখন মিনি ব্যান্ডের ব্যান্ড উইডথ কত ছিল, ডেল্টা এপসাইলন ওয়ান। এপসাইলন ওয়ান বলিস না, জাস্ট ডেল্টা এপসাইলনটাই বল, ঠিক আছে।
এইবার আমি একটা জিনিস দেখবো যে আমি এই ইলেকট্রিক ফিল্ড যেটা আছে এই ইলেকট্রিক ফিল্ডটাকে বাড়াতে বাড়াতে অনেকটা বাড়িয়ে দেবো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে আরেকটা কমেন্ট করি। এই একটা জিনিস দেখ, আমার যে ইলেকট্রনটা এই দিকে কম পাওয়া যাচ্ছে, ইলেকট্রনটা এই লেফটের দিকে কম পাওয়া যাচ্ছে, রাইটের দিকে বেশি পাওয়া যাচ্ছে। তো এইটাকে আমরা কি বলতে পারি যে ওয়েভ ফাংশন বিকেম মোর লোকালাইজড আফটার অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড? ওয়েভ হ্যাঁ ফাংশন দাদা। মোর লোকালাইজ মানে কি, একটা জায়গায় ওয়েভ ফাংশনকে আমি ধরে জড়ো করে এনেছি, মানে লোকালাইজ করে দিয়েছি। এইখানে তো ডিলোকালাইজ ছিল, তার কারণ এখানে তো যে কোনো জায়গায় ওকে একই অ্যামাউন্টে পাওয়া যাচ্ছিল। এই রে বাবা, দাঁড়া একটু চার্জ বসিয়ে দিই। তাহলে এইখানে একটা কমেন্ট পরীক্ষায় এইটা লিখবি, এই লাইনটা কিন্তু লিখতেই হবে। সেটা হচ্ছে ওয়েভ ফাংশন বিকাম মোর localized after application of electric field. ঠিক আছে, এই অবধি বোঝা গেল পুরোটা? মানে কোনো একদম মানে কোনো প্রবলেম নেই তো এই দুটো জায়গায়? এইবার আমি আরেকটা করব, এইটা কিন্তু পরীক্ষাতে 3-4 নম্বরের একটা কোশ্চেন আসবে। প্রথমে এইটা একটা আঁকতে হবে ছবি, ঠিক আছে? তারপরে উইথ প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এই ছবি আঁকতে হবে। এরপরে স্যার যদি বলে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে আরো অনেকটা বাড়িয়ে দেব আমরা, ঠিক আছে? ইফ উই ইনক্রিজ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যামাউন্ট, তাহলে দেখ কি হয়। সেটা হচ্ছে মানে এখানে এত বেশি ব্যান্ডটা বেঁকে গেছে যে ওদের যে ইন্ডিভিজুয়াল যে লেভেলটা ছিল, ঠিক আছে, আর এর লেভেলের জন্য যে ইলেকট্রিক, এর লেভেলের ওয়েভ ফাংশন কি ছিল, এরকমই ছিল তো? মানে এর ফার্স্ট এক্সাইটেড এনার্জি লেভেলটা এরকমই তো দেখতে ছিল না? হুম। এর ফার্স্ট এক্সাইটেড এনার্জি লেভেল টানেলিং করে অল্প একটুখানি করে বাইরে চলে এসছে। এই এই টানেলিং করে বাইরে যে চলে এসেছিল, এরা দুজন এ আর এ এইটা মানে মোটামুটি কাছাকাছি ছিল। দেখ এইখানে এর ফার্স্ট এক্সাইটেড লেভেল আর এর ফার্স্ট এক্সাইটেড লেভেল দেখ দুজন খুব কাছাকাছি আছে, যার ফলে টানেল করে বাইরে যেটা বেরিয়ে এসছে সেটা ওরা ইন্টারাকশন করে সুপারপোজ করতে পারতো। কিন্তু দেখ এত বেশি বেঁকে গেছে এখানে যে এর ফার্স্ট এক্সাইটেড লেভেল আর এর ফার্স্ট এক্সাইটেড লেভেলের যে টানেল করে বাইরে চলে এসছে, এই দুটো অনেকটা দূরে, মানে এদের কাছে মনে হচ্ছে যেন একজন আরেকজনকে ইনফাইনাইটলি দূরে আছে। তার ফলে কি হচ্ছে,
এরও যে ফার্স্ট এক্সাইটেড লেভেল আছে, সেও অনেক দূরে আসে। এরকম দূরে দূরে থাকার জন্য কি হচ্ছিল, আমি যেটাকে আমার ইলেকট্রিক ফিল্ড দিয়ে যে ডিলোকালাইজ যেটা করেছিলাম আমি, সেই ডিলোকালাইজটা ভেঙে গেল। দাদা লোকালাইজ করেছিলাম তো, হ্যাঁ ডিলোকালাইজ হলো। লোকালাইজ, হ্যাঁ লোকালাইজ করেছিলাম আমরা লোকালাইজ করেছিলাম, সরি, মানে ইলেকট্রিক ফিল্ড দিয়ে লোকালাইজ করেছিলাম। এবার এবার এইটাকে যখন আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে যখন এতটা বাড়িয়েছি যে আমার মানে দেখ এখানে ব্যান্ডেরই এক্সিস্টেন্স আর নেই। কেন নেই? কারণ ব্যান্ডটা তৈরি হচ্ছিল, এর টানেল করে বাইরে বেরিয়ে এসছে, আর এদিকে এরও টানেল করে বাইরে বেরিয়ে এসছে, মানে এই এই দুটো ওয়েভ সুপারপোজ করে একে ইনফ্লুয়েন্স করে একটা ব্যান্ড তৈরি করছিল, তাই তো? স্টোরিটা আমরা জানি কিভাবে ব্যান্ড তৈরি হচ্ছিল, কিন্তু দেখ এতটা বেঁকে গেছে যে ওই স্টোরিটা আর হচ্ছেই না। তার ফলে আমার কি, যে ব্যান্ড যে তৈরি হয়েছিল ওই ব্যান্ডটাই কোল্যাপস করে গেছে। দেখ এখানে ব্যান্ডের অস্তিত্ব আছে আর কোনো নেই, তাই তো? হ্যালো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বলছি, দাদা এটা রেকর্ড হচ্ছে তো দাদা? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তুমি একটু পাঠিয়ে দিও, তাহলে তোমার বলাগুলোর সাথে সাথে বুঝতে পারছি না তো। আচ্ছা, আমি মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বাট আমি এটা রেকর্ড করে পাঠিয়ে দেবো, কোনি এখানে ক্লিয়ার ভয়েসে শুনতে পাবি। দেখ ঠিক একটা আছে। জিনিস দেখ, এইখানে দেখ আমার ইন্ডিভিজুয়াল লেভেলগুলো সুপারপোজ করে করে একটা ব্যান্ড তৈরি হয়েছিল, ঠিক আছে? নাম্বার ওয়ান হ্যাঁ, কমেন্ট, এটা বুঝতে পেরেছিস? এবার এই ব্যান্ডটা আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে কি করেছিলাম, এই ব্যান্ডের একটা জায়গা ছোট করে দিয়েছিলাম, একটা জায়গা বড় করে দিয়েছিলাম। এটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? হ্যাঁ। কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ডটা বাড়াতে বাড়াতে এতটা বাড়িয়ে দিয়েছি যে যে ব্যান্ডটা তৈরি হয়েছিল সেই ব্যান্ডটাই ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, এবং সবাই আবার নিজেদের মতো ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেল ফিরে পেয়ে গেছে। ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেল ফিরে পেয়ে গেছে। তার মানে কি, ওরা যেটা ব্যান্ড হিসাবে ছিল সেটা আবার কোয়ান্টাইজড হয়ে গেছে। ব্যান্ড হওয়া মানে কি, কন্টিনিউয়াস না? তার মানে বুঝা দাদা ওই টানেলিং এর জন্য যে এফেক্টটা ছিল ওটা আর থাকছে না, শুধু না, ইলেকট্রিক ফিল্ডের ব্যান্ড বেন্ডিংটা থাকছে। ইয়েস ইয়েস। তাহলে এইখানে একটা জিনিস আমরা লিখি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট। সেটা হচ্ছে ডেল্টা ই ইজ গ্রেটার দেন ডেল্টা ই। এটা কি বলছে? ব্যান্ড স্ট্রাকচার কোলাপস। ব্যান্ড স্ট্রাকচার কোলাপস হচ্ছে, সেটা বুঝতে পেরেছিস? ডেল্টা ই কোনটাকে বলেছি? ডেল্টা ই এই এইটাকে বলেছি আমরা, ঠিক আছে? এখন ডেল্টা ই যদি এই এটা ডেল্টা এপসাইলন, ঠিক আছে? এর থেকে যদি বড় হয়ে যায় তখন আমার কি, ব্যান্ড স্ট্রাকচারটা কোলাপস করে যাবে, এবং লোকালাইজেশন অফ অ্যান্ড লোকালাইজেশন অফ ইলেকট্রন is so strong that they are confined within a well. They are confined within a well. দেখ তো এই ল্যাঙ্গুয়েজটা বোঝা গেল কিনা, যে লোকালাইজটা এতটাই স্ট্রং যে এরা একটা পার্সোনাল নিজের ওয়েলের মধ্যেই কনফাইন্ড হয়ে গেছে, এর ওয়েলের মধ্যেই কনফাইন্ড হয়ে গেছে, এর ওয়েলের মধ্যেই কনফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে? এই কমেন্টটার মানেটা বোঝা গেল। হ্যাঁ দাদা। আর আরেকটা কমেন্ট করছি, সো এনার্জি কোয়ান্টাইজেশন ইন সুপারল্যাটিস, এনার্জি কোয়ান্টাইজেশন in superlatives
comes back within 1 year Stark energy ladder. Within 1 year Stark energy ladder. এইটা বুঝতে পারলি যে এই এনার্জি কোয়ান্টাইজেশন ইন সুপারল্যাটিস কামস ব্যাক, তার মানে কি আগে তো এক একটা সুপারল্যাটিসের তো এরকম ইন্ডিভিজুয়াল ছিল, কিন্তু যেহেতু ওরা মানে এক একটা ওয়েলের জন্য তো এরকম মানে ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেলগুলো এক একটা করে ছিল, কিন্তু ওরা যখন সুপারল্যাটিস করেছে একটার সঙ্গে আরেকটা সুপারপোজ করে একটা ব্যান্ড তৈরি করেছিল, কিন্তু আমি আবার ইলেকট্রিক ফিল্ড দিয়ে ওই ব্যান্ডটাকে ভেঙে ওদের নিজেদের মধ্যে আবার কোয়ান্টাইজ করে দিয়েছি, কোয়ান্টাইজ করে ইলেকট্রনকে ওর মধ্যে সুপারপোজ করে দিয়েছি, মানে ওর মধ্যেই আবার কি বলে ওটাকে কনফাইন করে দিয়েছি। ঠিক আছে, তো এইটাকে আর আরেকটা করি, সেটা হচ্ছে ইলেকট্রন লোকালাইজেশন ইন এ সুপারল্যাটিস। না, এটাকে এই অবধি এইটুকুই লিখবি। ঠিক আছে, এইবার আমরা এতক্ষণে কি করলাম, আমাদের এতক্ষণে জার্নিটা একবার বোঝ। সেটা হচ্ছে আমরা একটা সুপারল্যাটিসের মধ্যে একটা ইলেকট্রনকে কনফাইন করেছিলাম, সরি আমরা আমরা প্রথমে কি করলাম, সুপারল্যাটিসের ব্যান্ডের মধ্যে ইলেকট্রনকে লোকালাইজ করেছিলাম, তাই তো? এই যে সুপারল্যাটিসের ব্যান্ডের মধ্যে এখানে ইলেকট্রনকে লোকালাইজ করলাম আমরা, এখানে ইলেকট্রন লোকালাইজ ছিল, তাই তো? তারপরে এখানে এসে কি করলাম, একে এই না সরি এইখানে ডিলোকালাইজ ছিল, এই ব্যান্ডের এখানে ডিলোকালাইজ ছিল, এখানে এসে আমরা একটাকে লোকালাইজ করলাম, আবার তারপরে কি করলাম, ওই ওই যে লোকালাইজ ব্যান্ডটাকে কোলাপস করে আবার ডিসক্রিট এনার্জি লেভেল তৈরি করলাম। তিনখানা কাজ করেছি, ঠিক আছে? হ্যাঁ দাদা। ক্রোনোলজিটা বোঝ একটু, তাহলে দেখবি খুব সুন্দর লাগবে এটা। তো এইটা গেল, এবার আমরা পড়বো ব্লস অসিলেশন। এই ব্লস অসিলেশন কিন্তু ইম্পর্টেন্ট টপিক একটা। হ্যালো, হ্যাঁ দাদা। কে কে বাইরে গেছিলি? আমি একটু মানে ভুল করে বেরিয়ে গেছিলাম, এখানে একটা ট্যাপ করে। আচ্ছা, শুনতে পেয়েছিস তো এতক্ষণ যেটা বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত অব্দি শুনতে পেয়েছি। তারপর তুই বলছিস ব্লজ অসিলেশনটা বলবে, তারপরে লিখলে এই তখনই বেরিয়ে আচ্ছা আচ্ছা, গেছিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা ব্লস অসিলেশন করি। ব্লস অসিলেশন হচ্ছে একটা ডাইনামিক এফেক্ট অফ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? ডাইনামিক আর এইটা কোন এতে দেখা যায়, এটা দেখার কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে লো ইলেকট্রিক ফিল্ডে অবজার্ভ করা যায়, ঠিক আছে? কম্পারেটিভলি লো ইলেকট্রিক ফিল্ড ইজ, এই যে 1 year স্টার্ক এনার্জি ল্যাডার, ওটা কি আমরা হাই ইলেকট্রিক ফিল্ডে দেখলাম ওটা, তাই তো? পরীক্ষায় কিন্তু ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে ছোট ছোট 2 নম্বরে 1 নম্বরে অনেক কোশ্চেন দেবে, কিন্তু তোরা কিন্তু এই মানে আমি যেটা বললাম এটাই যদি মানে ল্যাঙ্গুয়েজ তৈরি করে ওখানে লিখে দিস, ওটাতেই কিন্তু হয়ে যাবে। আর
এইগুলো একটু মনে রাখবি, কোনটা হাই এনার্জি হাই ইলেকট্রিক ফিল্ড, কোনটা লো ইলেকট্রিক ফিল্ডে দেখা যায়। আচ্ছা, এবার এখানে এইটা হচ্ছে একটা সেমি ক্লাসিক্যাল এফেক্ট, ঠিক আছে। সো ফ্রম সেমি ক্লাসিক্যাল মানে কি, আমি একটা কোয়ান্টাম মেকানিক্স এর ফর্মুলাকে একটা ক্লাসিক্যাল মেকানিক্স এর ফর্মুলার সঙ্গে ইকুয়াল করে দেবো। হুম, ঠিক আছে, শুয়ে পড়ো, আমার একটু লেট হবে। তাহলে আমরা কি জানি, মোমেন্ট, আমরা ডি পিজেড ডিটি, চেঞ্জ অফ মোমেন্টাম, এটাকে কি বলি, ফোর্স বলি তো, ফোর্স। হ্যালো, হ্যাঁ দাদা। এই ফোর্সটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডে কি হিসাবে লিখি, মাইনাস ই ইন্টু ই, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর স্মল ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাই তো। আর আমরা ক্লাসিক্যাল কোয়ান্টাম মেকানিক্স থেকে কি জানি, পিজেড ইকুইভ্যালেন্ট টু এইচ কাট কেজেড। তাহলে যদি পি এর জায়গায় বসাই, তাহলে এইচ কাট ডি কেজেড ডিটি ইকুইভ্যালেন্ট টু মাইনাস ই ইন্টু ই। দেখ, বুঝতে পারলি এটা? হ্যাঁ দাদা। তাহলে এই যে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ কিভাবে করতে পারি আমরা, দুদিকে এ করে দিলেই ডি কেজেড ইকুইভ্যালেন্ট টু মাইনাস ই ই বাই এইচ কাট ইন্টু ডিটি, দুদিকে যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমরা কি পাবো, kz equivalent to minus e epsilon by h cut into t প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা কি হবে, k0। আচ্ছা, আমাকে একটুখানি এইটা থেকে দেখে বলতো, এই kz ইকুইভ্যালেন্ট টু কে নট মাইনাস ই এপসাইলন টি বাই এইচ কাট, আমি যদি টিটাকে আস্তে 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 বাড়াই, তাহলে কেজেড কমবে না বাড়বে? কেজেড নেগেটিভ হবে, মানে কমবে। কেন কমবে? টিটা তো বাড়ছে, তো কেজেড এর ভ্যালুটা নেগেটিভ হবে না? টিটা বাড়ছে, ঠিক আছে, টিটা বাড়ছে, তাহলে কে থেকে আমি ধর প্রথমে কে এর ভ্যালুটা 10 ধরলাম, তো আমি 10 থেকে প্রথমে 1 বাদ দিচ্ছি। এবার টি বাড়ানোর জন্য 10 থেকে 2 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 4 বাদ দিলাম, 5 বাদ দিলাম। তাহলে আলটিমেটলি কে জিরো তো একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু যদি 10 ধরি, আর টিটা যদি গ্র্যাজুয়ালি বাড়াতে থাকি, তাহলে এই সাইডটা বাড়তে থাকছে, তার মানে কেজেডটা কমছে তো। গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। হুম। একটুখানি একটা সেকেন্ড একটু ধর, আমি একটু একটা কনফার্ম হয়নি, হতে হবে এটা। আচ্ছা, ওটা ডিক্রিজই করছে, ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস কি জানি,
যে গ্রুপ ভেলোসিটি, এই গ্রুপ ভেলোসিটিটাকে আমরা কি বলি, যে অ্যাকচুয়ালি একটা ব্যান্ডের মধ্যে ইলেকট্রন যাচ্ছে, তো ইলেকট্রনের ভেলোসিটিটা গ্রুপ ভেলোসিটি হবে না ফেজ ভেলোসিটি হবে? একটা ব্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছে ও। গ্রুপ গ্রুপ ভেলোসিটি হবে। ইয়াস, অবভিয়াসলি গ্রুপ ভেলোসিটি হবে। ফেজ ভেলোসিটি কখন হতো, যদি ও তোর ওই ফ্রি মানে ফ্রি স্পেসে একা একা দৌড়ে দৌড়ে চলে যেত, তখন ওটাকে বলতাম যে ওর ফেজ ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ও একটা এর মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, ও গ্রুপ ভেলোসিটি নিয়েই যাবে ওখানে। আর মানে গ্রুপ ভেলোসিটি, ওই এই যুক্তিটা বলা ভুল হবে। হ্যাঁ, এই যুক্তিটা বলা ভুল হবে, বাট আমি এইটুকু জেনে রাখ যে ইলেকট্রন ব্যান্ডের মধ্যে গ্রুপ ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আর গ্রুপ ভেলোসিটি মানে কত, ডি ওমেগা বাই ডি কে জেড। ঠিক আছে এটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল তো, ডি ওমেগা ডি কে জেড গ্রুপ ভেলোসিটি। এবার হ্যাঁ দাদা। এনার্জি মানে কত, এপসাইলন ইকুইভ্যালেন্ট টু এইচ স্কয়ার ওমেগা, তো তাহলে ওমেগা ইকুইভ্যালেন্ট টু এপসাইলন বাই এইচ স্কয়ার, তাই তো? তাহলে এখানে যদি বসাই 1/এইচ স্কয়ার ডি এপসাইলন ডি কে জেড হচ্ছে, তাহলে আমরা দুটো রিলেশন বার করলাম। একটা হচ্ছে কে জেড ইকুইভ্যালেন্ট টু এইটা, আর আরেকটা হচ্ছে গ্রুপ ভেলোসিটির। এই দুটো ইকুয়েশন আমরা বার করলাম। দুটো ইকুয়েশন বার করতে গিয়ে আমরা কি করেছি, সেমি ক্লাসিক্যালের হেল্প নিয়েছি। মানে একটা ক্লাসিক্যাল থিওরির সূত্রকে একটা কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলার সঙ্গে ইকুয়াল করেছি। ঠিক আছে? এখন এবার আসি, আমরা যে ব্যান্ড গ্যাপটা এঁকেছিলাম সেই, এটা দেখ, এইটা দেখবি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে হবে, ব্লস অসিলেশনটা। দেখ, এইখানে আমার যে আহ, এইটা তো ই, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে কে। তাহলে আমি প্রথম একটা ব্যান্ডের জন্য ই কে ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে আমার এটা দেখতে কেমন হবে? এটাই ছিল তো, আমরা আগেই তো আঁকলাম এটা। ফার্স্ট ব্রিলয়েন্ট জন্য এরকমই দেখতে হবে। এবার ধর একটা ইলেকট্রন আছে যে এই সি তে বসে আছে, এই আমি এই এই জায়গাটায় বসে আছি। ঠিক আছে? এখন এই ইলেকট্রনটা এই জায়গা থেকে যাওয়া শুরু করলো, গেল, যাচ্ছে 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 যাচ্ছে, যখন ও জোন বাউন্ডারির এখানে গেল, এখানে তো এ বাউন্ডারির বাইরে আর যেতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে, বাউন্ডারি থেকে ফিরে আসতে হবে, তাই তো? তাহলে ও আবার ফিরে আসছে বাউন্ডারি থেকে, বাউন্ডারি থেকে ফিরে এসে এখান থেকে এইখানে গেল, আবারও জোন বাউন্ডারিতে গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে আবারও ফিরে আসলো। ফিরে এসে ও যেখানে ছিল সেই জায়গাটায় চলে আসলো। তার ফলে কি, একটা একটা কমপ্লিট পিরিয়ড ও কমপ্লিট করেছে, তাই তো? ও যে জায়গা থেকে শুরু করেছিল ওই জায়গা থেকে এখানে গেল। মানে আমি যদি এটাকে সি বলি, এটাকে এ বলি, সি, আর এটা কি, সি থেকে এ তে গেল, আবার এ থেকে সি তে আসলো, সি থেকে বি তে গেল, বি থেকে সি তে আসলো। ঠিক আছে, একটা ফুল সাইকেল ও কমপ্লিট করেছে। তো আমরা এটাকেই, দাঁড়াও একটু, এইটা হচ্ছে কে ব্রিলয়িন জোন, এটা হচ্ছে মাইনাস কে ব্রিলয়িন জোন। আমরা এই ইলেকট্রনের এইটাকে বলছি ব্লস অসিলেশন। এখন তোরা আমাকে কোশ্চেন কর যে কেন এইটা হবে, তাই তো? মানে এটা অবভিয়াসলি জানতে হবে যে কেন হচ্ছে। তার কারণ দেখ, ইলেকট্রন তো আর একটা ব্যান্ডে বসে থাকবে না, না?
কারণ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনুসারে ওকে কি করে ও যে মানে আহ, ও হচ্ছে ফার্স্ট অফ অল কোনো একটা জায়গায় চুপচাপ বসে থাকবে না, তাহলে ওর মোমেন্টাম ইনফিনিটি হয়ে যাবে পজিশন যদি ডিফাইন হয়ে যায়। তার উপরে একটা ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করেছি। ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে ইলেকট্রনের একটা মুভমেন্ট হয়। তো যখন ইলেকট্রনটা সিতে বসেছিল এবং সেই জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য ওকে ধরে ও এতে চলে গেছে। তো এই এতে যাওয়ার জন্য ওর একটা মোমেন্টাম তৈরি হয়েছে। মোমেন্টাম তৈরি হয়ে যখন এতেও গেল, তখন এই এতে গিয়ে ও ধাক্কা খেয়ে ফিরে আসবে। ধাক্কা খেয়ে ফিরে আসলে তখনও ওর কাছে সেই মোমেন্টামটা আসে। সেই মোমেন্টামটা নিয়ে যখন ও আবার সিতে আসলো, ওই ফিরে আসার জন্য ওর কাছে যে মোমেন্টাম সিতে আসার পরে ওই মোমেন্টাম যেটা এক্সট্রা মানে ওপর থেকে নিচে পড়ার জন্য যে মোমেন্টামটা ছিল ওর কাছে, সেই মোমেন্টাম ওকে আবার ঠেলে ওপরে তুলে নিয়ে চলে গেল। ওপরে যখন নিয়ে গেল ও আবার ওখান থেকে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে আবার ফিরে আসলো, কিন্তু ওর কাছে স্টিল একটা মোমেন্টাম আছে। সেই মোমেন্টাম থেকে আবার ও ওপরে ধাক্কা খেয়ে চলে গেল। তার ফলে এইরকম একটা অসিলেশন হতেই থাকবে। তো বল আমাকে। দাদা শুরুটা আর একবার একটু বলবে, মানে এই ধাক্কা খেলাটা বুঝলাম, আমি শুরুটার দিকটা বুঝলাম না। ইলেকট্রিক ফিল্ডের জন্য তো ওই ধর ধর এইখানে একটা ইলেকট্রন বসেছিল চুপচাপ, ঠিক আছে? আর এর তো একটা ব্যান্ড ফ্যান এরকম সবকিছু সব তৈরি হয়ে আছে। এখন আমি যদি একটা ইলেকট্রনকে এই দিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ইলেকট্রনটার কোন দিকে ফোর্স ফিল করবে? এই দিকে ফোর্স ফিল করতে 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 এই জায়গায় যাবে ও, তাই তো? তাহলে হ্যাঁ ওর হ্যাঁ তো জিরো থেকে একটা ভেলোসিটি তৈরি হয়েছে ওর কাছে। এইবার এইখান থেকে যখন এই বাউন্ডারিতেও গেল, তখন ওর কাছে একটা মোমেন্টাম জেনারেট হয়ে গেছে, তাই তো? কার জন্য জেনারেট হয়েছে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়েছে। হ্যাঁ দাদা, তারপরে বুঝেছি, ওটা তারপরে বুঝেছি। ধাক্কা খেয়ে ফিরে এলো। তাহলে একটা অসিলেশন ওর হতে থাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঝড় উঠে গেছে। ও মা, ঝড় উঠেছে। দাঁড়া। হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা আছি। হ্যাঁ দাদা আছি। একটুখানি দাঁড়া। এখন তোরা আমাকে একটা কথা বল, তোদের। হ্যালো। এখানেও ঝড় উঠেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এবার আমাকে আমাকে একটা কথা বল। এইবার একটা কোশ্চেন অ্যারাইজ করছে যে কেন ইলেকট্রনটা এই ব্যান্ডের বাইরে যাবে না? হয় ইট রিমেন্স ইনসাইড দ্য ব্যান্ড অ্যান্ড এইভাবে অসিলেট করতে থাকছে, তাই না? ওর তো খেয়ে দেয়ে কোনো কাজও নেই না যে ও চুপচাপ এখানে বসে বসে অসিলেট করবে। ও তো বাইরেও চলে যেতে পারতো, তাই না? এইবার কথাটা হচ্ছে, কি বলছো মা? কেন যাবে না তার কারণ, এইটাকে দেখ, এইখানে একটা কি বলেছিলাম, এই যে সুপারল্যাটিসের যে ব্যান্ডটা তৈরি হচ্ছে এইটাকে কি ব্যান্ড বলছি আমরা? মিনি ব্যান্ড বলছি, তাই তো? তাহলে এই মিনি ব্যান্ডটা কি? মিনি ব্যান্ডটা হচ্ছে 10 টাইমস স্মলার দ্যান অ্যাটমিক ব্যান্ড। ওকে,
অ্যাটমিক ব্যান্ড যদি এইটুকু হয় তাহলে মিনি ব্যান্ড কোনটুকু? এইটুকু, এইটা হচ্ছে মিনি ব্যান্ড, আর অ্যাটমিক ব্যান্ড হচ্ছে এই পুরোটা। তাহলে এইটুকু ব্যান্ডের মধ্যে এইবার আর আরেকটা হচ্ছে আমরা কি জানি ব্রিলোইন জোন মানে কি একটা প্লেন, তাই তো? ওই প্লেনের গায়ে ধাক্কা লেগে লেগে ইলেকট্রন ফিরে আসে, এটা আমরা জানি, এটা আমরা সলিড স্টেট ফিজিক্সে পড়েছি। তো ওইটা ফিরে আসে, এবং যেহেতু এই ব্যান্ডটা অনেক ছোট, সুতরাং এর কেটাও অ্যাটমিক এর থেকেও 10 থেকে 15 গুণ ছোট। তার ফলে এই ছোট ব্যান্ডের মধ্যে ওর আর স্ক্যাটারিং হচ্ছে না উইথ ল্যাটিস ইলেকট্রন অমুক তমুক কারোর সঙ্গে, যার ফলে ও ফ্রিলি এইখানে ইলেকট্রনগুলো মনের সুখে অসিলেট করছে এখানে বসে বসে। ঠিক আছে? হ্যালো? দাদা আর একবার একটু বলবে? মানে ধর আমার এই ইলেকট্রনগুলো একটা এই মানে অল্প একটু এনার্জি নিয়ে এর মধ্যে অসিলেট করছিল, ঠিক আছে? এবার ধর কোনো একটা জায়গায় গিয়ে জোরেও ধাক্কা খেয়েছে একটা অ্যাটম বা ইমপিউরিটি কারোর সঙ্গে, ধাক্কা খেলে ও কি হবে? ছিটকে ব্যান্ডের বাইরে চলে যাবে, তাই না? ওকে মোমেন্টাম টোমেন্টাম দিয়ে নিজের মতো পালিয়ে চলে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, এইটা এগ্রি করছিস আমার সঙ্গে? হুম। এবার এইটা কখন হয়? এইটা তখনই হয় যখন ওকে অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে, এখান থেকে শুরু করে এই অবধি আবার ফিরে আসলো, এই জায়গাটায় মানে এই জায়গা থেকে শুরু করলো, করে আবার ওকে রিটার্ন করে এই জায়গায় পুরো একটা অসিলেশন কমপ্লিট করতে হলে অনেকটা রাস্তা যেতে হচ্ছিল। তার ফলে এই জায়গাটায় যদি মানে হয়, এই জায়গাটায় মানে অনেক ইমপিউরিটি বল অ্যাটম বল যে কেউ আসে ইলেকট্রনটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে টরিয়ে ওখান থেকে ওকে অসিলেট করতে দিত না। কিন্তু মিনি ব্যান্ডে যেহেতু ব্যান্ডটা অনেক কম, কেটা অনেক স্মল, সুতরাং এখানে কি হবে যে তোর এই মানে কোনো স্ক্যাটারিং হবে না, ও মনের সুখে এখানে ওর অসিলেশনটা হতেই থাকবে। অসিলেশনটা কেন হচ্ছিল? অসিলেশনটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছিল। তাহলে তুই কোশ্চেন করতে পারিস আমরা যেসব বড় বড় সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরেও তো ব্লস অসিলেশন দেখতে পারি। হ্যাঁ, সেমিকন্ডাক্টরে ব্লস অসিলেশন দেখতে পারি, কিন্তু আমাদের নর্মাল টেম্পারেচারে ওইখানে ইলেকট্রন এক্সাইটেশন অমুক তমুক বাধা প্রচুর থাকে, যার ফলে ও অসিলেশন করতে গিয়ে ধাক্কা মাক্কা খেয়ে একটা পুরো মানে পিরিয়ড কমপ্লিট করার আগেই ছিটকে বাইরে চলে যায়। কিন্তু এইখানে সেই ব্যাপারটা হচ্ছে না, তার ফলে কি এই জায়গাটায় এই ব্লস অসিলেশনটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। বোঝা গেল ঠিক জিনিসটা? আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ব্লস অসিলেশন কেন হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডের জন্য। আর একমাত্র ছোট জায়গায় কেন দেখা যায়, বাল্ক সেমিকন্ডাক্টরে কেন দেখা যায় না, এটাও বলতে পারবি? কারণ ছোট জায়গা যেহেতু ওর ব্যান্ড উইডথটা অনেকটা কম এবং কেটাও অনেকটা কম, সুতরাং ওর ওই জায়গায় একটা মানে কমপ্লিট পিরিয়ড কমপ্লিট করার জন্য খুব অল্প ডিস্টেন্স যেতে হয়, ওই ডিস্টেন্সের মধ্যে ওকে স্ক্যাটার করার খুব বেশি কেউ থাকে না, তার ফলে ও সহজেই করে নিতে পারে। ব্যাস, এই জায়গাটা এগ্রি করছিস? তাহলে আমি একটা নতুন জিনিসে যাব। হুম, হুম। এবার একটা জিনিস দেখ, এইটা হচ্ছে আমার একটা ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা হচ্ছে আমার একটা কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে আমার একটা সেমিকন্ডাক্টর। ঠিক আছে? এখন আমি যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা দেখ, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে আমরা কি জানি ব্যান্ডের ছবিটা কমপ্লিট এঁকে নিই। আমরা কি জানি ব্যান্ড গ্যাপটা সেম থাকে কিন্তু ব্যান্ডের বেন্ডিং হয়, তাই তো?
এইবার এইখানে যে একটা ইলেকট্রন আসে, এইটা কি? এইটা হচ্ছে তোর একটা ব্যান্ড, তাই তো? আমাদের দেখ, এইখানে কি ছিল? এইটা একটা ব্যান্ড, তো এইটা মানে এই যে এইটাই তো একটা ব্যান্ড ছিল, তাই না? হ্যাঁ। এইটা একটা ব্যান্ডের ছবি। আর এই একটা ব্যান্ডে ইলেকট্রন এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছিল। আর এইটা কি ব্যান্ডের বাউন্ডারি রিজিয়ন ছিল, ব্রিলুইন জোন, তাই তো? এইখানে ব্যান্ডের বাউন্ডারি কোনটা? এইটা বাউন্ডারি, এইটা বাউন্ডারি, তাই তো? হ্যাঁ। এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য এইখানে যে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এই জোন বাউন্ডারি এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই জায়গায় ওর ব্লস অসিলেশন হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। কেন ব্লস অসিলেশন হচ্ছে? এইখানে ব্লস অসিলেশন কেন হচ্ছিল না? কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড নেই। ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে আমার ব্যান্ডটা একটু বেঁকে গেছে, এবং তারপরে কি কি হয়েছে সেটা আমরা আগে দেখেছি। এবং এইখানে এসে আমরা একটা জিনিস দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এইখানে আমার একটা ইলেকট্রন যদি থাকে, তার এই রিজিয়নের মধ্যে একটা ব্লস অসিলেশন হচ্ছে। ইলেকট্রনটা ইলেকট্রনটা প্রথমে এখান থেকে শুরু করে এদিকে গেল, গিয়ে আবার এইখান থেকে ফিরে এসে আবার এখানে গেল, নিয়ে এইখানে এর মধ্যে ব্লস অসিলেশন হচ্ছে। এইখানে কন্ডিশন কি কি আছে আমরা একটু ভালোভাবে লিখি। এবার আগে তো মুখে বললাম, এবার কন্ডিশন গুলো লিখি। তার মধ্যে সবার আগে এটা লিখি, দিস ইজ ব্লস অসিলেশন, ঠিক আছে? আর আর এইটা হচ্ছে this distance will be 10 times greater for GENE general semiconductor। বোঝা গেল? কমেন্ট গুলো ভালোভাবে লক্ষ্য করবি, ঠিক আছে? এবার আমাদের এই যে ব্লস অসিলেশন হচ্ছে, এই ব্লস অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা আমরা দেখি। তাহলে ব্লস অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা টিবি ইকুইভ্যালেন্ট টু টাইম পিরিয়ড, টিবি ইকুইভ্যালেন্ট টু 1 বাই ফ্রিকোয়েন্সি অফ ব্লস অসিলেশন। এইটাকে কি লিখতে পারি? 2 পাই বাই ওমেগা বি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ব্লস অসিলেশন। আর আমরা ওমেগা মানেটা কি? ওমেগা মানে হচ্ছে আমরা কি জানি? এই স্কয়ার ওমেগা বি ইকুইভ্যালেন্ট টু এনার্জি, তাই তো? তাহলে ওমেগা বি মানে কি? এপসাইলন বাই এই স্কয়ার। তাহলে এইখানে যদি আমরা বসাই, আমরা কি পাচ্ছি? 2 পাই এই স্কয়ার বাই ইবি, এনার্জি অফ ব্লস অসিলেশন। আর আমরা এনার্জিটা আগে কি দেখেছি? এইখানে এই যে এখান থেকে কোথায় গেল, কোথায় গেল? না 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 না। 2 পাই এই স্কয়ার বাই ইবি হলো। আচ্ছা, আমরা এনার্জি মানে কি জানি? এনার্জি এনার্জি মানে হচ্ছে কি? ওয়ার্ক ডান, এনার্জি ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক ডান, তাই তো? ওয়ার্ক ডান। আর এই ওয়ার্ক ডান মানে কি? এফ ডট ডিআর, মানে ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই তো? তাহলে এইখানে
ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কত? ইলেকট্রনের চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। আর ডি মানে কত? ডি মানে হচ্ছে তোর ওই যে ডিস্টেন্স যেটা যাচ্ছে। তাহলে এইখানে এনার্জির জায়গায় কি রিপ্লেস করব? 2πh² বাই ই ইন্টু এপসাইলন ইন্টু ডি। এখান থেকে কি 2π/d ইন্টু h² বাই ই ইন্টু এপসাইলন। এনার্জি ইকুইভ্যালেন্ট টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? হ্যাঁ দাদা। তাহলে আমরা ব্লস অসিলেশনের টাইম পিরিয়ডটা কত পেলাম? টিবি ইকুইভ্যালেন্ট টু 2π/d ইন্টু h² বাই ই ইন্টু এপসাইলন। এবার আমাকে একটা কথা বল, ব্লস অসিলেশনটা কখন কখন হবে? যদি এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের আগে যদি ও কোনো একটা ইলেকট্রন দ্বারা ধাক্কা খেয়ে যায় বা দুটো ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খেয়ে স্ক্যাটার করে যায়, তাহলে আর এইটা পসিবল হবে না, তাই তো? হ্যাঁ। তাহলে আমাদের ব্লস অসিলেশনটা সম্পূর্ণ হওয়ার কন্ডিশনটা কি? TB is less than tau SC. This is the Bloss oscillation condition. ঠিক আছে এটা? হ্যালো, হ্যাঁ দাদা। এইবার একটা জিনিস দেখ, টিবিটা যত কমবে ব্লস অসিলেশন তত বাড়বে, তাই তো? হ্যালো, হ্যাঁ দাদা, কম টাইম টিভিটা কমলে অসিলেশন। আচ্ছা, টাইম হ্যাঁ। পিরিয়ড যত কম লাগবে ফ্রিকোয়েন্সি হুম তত হুম বাড়বে হুম তো। হুম 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 এফবি হুম হুম ইকুইভ্যালেন্ট টু 1/টিবি। তার মানে টিবি হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, বাড়ে, টিবি যত এভরিথিং কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে। পারবে। ঠিক আছে? আর এই যে ডি, ঠিক আছে, এই ডিটা কি? এইটা তো ডিটা হচ্ছে তো সুপারল্যাটিসের পিরিওডিসিটি, তাই না? আমি আজকের হ্যাঁ দিনের প্রথমেই কি হ্যাঁ, এ প্লাস করেছিলাম? বি। সুপার এ প্লাস বি, হ্যাঁ মনে পড়েছে ওটা, এ প্লাস বিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই সুপারল্যাটিসের পিরিওডিসিটি ওইটা তো একটা কনস্ট্যান্ট, কারণ কি আমরা তো আর খুব ছোট ওকে বানাতে পারবো না। খুব ছোট যদি বানাই তাহলে কি হয়ে যাবে, ওখানে আমার ন্যানো ফিজিক্সের একটা মানে আমি ওইটা পরে নেক্সট দু একদিন পরে বলবো। ওইখানে তোর অনেকগুলো এফেক্ট, কোয়ান্টাম এফেক্ট চলে এসে ওরা খুব ঝামেলা করবে, ঠিক আছে? সুতরাং এই ডিটা একটা কনস্ট্যান্ট, একে আমি 6 থেকে 8 ন্যানোমিটারের কম আর করতে পারবো না। তাহলে এখানে ডিটা কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, h² কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল কোনটা? ইলেকট্রিক ফিল্ডটা, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট মানে ভ্যারিয়েবল হয়, আর আমি যদি ই কে যদি বাড়াই, ঠিক আছে, তাহলে কি টাইম পিরিয়ড কমে যাবে? হুম টাইম পিরিয়ড কমে গেলে ব্লস অসিলেশন বাড়বে। হুম। তার মানে একটা উপায়ই আছে ব্লস অসিলেশনকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে বাড়ানো বা কমানো। ঠিক আছে? আচ্ছা দাদা, এবারে ব্যাপারটা হচ্ছে একটু আগে আমরা বললাম না, যদি ইলেকট্রিক ফিল্ডটা আবার খুব বাড়িয়ে দিই, সেক্ষেত্রে তো সবসময় কি ব্লড হ্যাঁ, অসিলেশন পসিবল হবে? কারণ না, ব্যান্ড। এইবার তো আমি আসছি। তুই ও একদম আচ্ছা মানে আচ্ছা। পারফেক্ট জায়গায় বলেছিস, এইবার ওইটাই আমি বলবো। ওইটা বলার জন্যই ব্যাকগ্রাউন্ডটা আমি করছি, ঠিক আছে? তো এই হুম হুম হুম। ইলেকট্রিক ফিল্ডকে আমি বাড়াতে বাড়াতে কত বাড়াতে পারি, তাই না? একটা তো লিমিট অবশ্যই থাকা দরকার। আমি কত অবধি বাড়াতে পারবো? ঠিক আছে? এই
এইটা কত অবধি বাড়াতে পারবো, আমি এক্সট্রিম লেভেলে এটাকে ইনক্রিজ করতে পারবো না। কেন এক্সট্রিম লেভেলে ইনক্রিজ করতে পারবো না? তার কারণ আমার এইখানে দেখ ব্লস অসিলেশনের যে ওয়ে মানে এই লেন্থটা সেটা কতটুকু, এইটুকু হচ্ছিল, ঠিক আছে। এইবার আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে অনেকটা বাড়িয়ে দিই, ঠিক আছে। অনেকটা বাড়ানোর জন্য আমার এখন ধর ব্যান্ড বেন্ডিংটা এরকম হয়েছে, একটু বেশিই বেঁকে গেছে যদিও। না না, ঠিক আছে। ঠিক আছে, সোহিনী আসিস তো? হ্যাঁ দাদা আছে। হ্যাঁ, বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা। তাহলে দাদা বলছি খুব কষ্ট করেই আছি, একটু খুব টয়লেট পেয়ে গেছি, একটু আসি। আচ্ছা আচ্ছা, আহ, যা, আমি এইটা করেই আজকে শেষ করব। পরদিন ডাবল আচ্ছা বেরিয়া। ঠিক আছে, তুই যা। আমি আসলেই এই বাকি আর একটা টপিক 2-3 মিনিট লাগবে, এটা বলে দিচ্ছি। আমি নেক্সট দিন বুঝলি তো ডাবল বেরিয়ার রেজোন্যান্ট টানেলিংটা পড়াবো, মানে নেক্সট দিন মানে কি কালকে? হ্যাঁ কালকে। ওইখান ঠিক থেকে আছে। তোর হচ্ছে ট্রানজিস্টরটা হবে, ট্রানজিস্টর কালকে কমপ্লিট হয়ে যাবে। ট্রানজিস্টর কমপ্লিট হওয়ার পরে এক্সাইটনটা করব। এক্সাইটনের ডেরিভেশনটা হয়তো আসতে পারে। ঠিক আছে, আমার আর 3-4 দিন হলে SB2 শেষ হয়ে যাবে। আজকের হলে আর 2 থেকে 2.5 দিন হলে তারপরে ধরে। তো মানে এই দেখ, এই জিনিসগুলো না অতটা মুখস্থ করতে হবে না, আমি যেভাবে যেভাবে বলেছি ক্রোনোলজিটা মুখস্থ রাখবি। আর বাসে যাচ্ছি সেখানে যাচ্ছি ভিডিওটা চালিয়ে একবার শুনতে থাকবি, দেখবি তোর খুব একটা পড়া লাগবে না। আর এইটা কিন্তু একটু ছোট ছোট টাইপ কোশ্চেন হবে। আর এই জিনিসগুলো কনসেপশনটা যদি তোর থাকে না, তাহলে খুব সুন্দর করে এটা লিখে দিতে পারবি। হুম। এখানে মুখস্থর তো সেটাই কিছু নেই, মানে জাস্ট ডায়াগ্রাম কোনো প্র্যাকটিস কিছু করা মুখস্থ নেই। দেখছিলাম। আর হ্যাঁ, হুম এটাই তো সবচেয়ে ভালো, ডায়াগ্রাম আর এক লাইন করে লিখলেই ফুল ফুল নাম্বার। হুম হুম। ওই সলিড স্টেট ইলেকট্রনিক্স এর মতো গাদা গাদা লিখতে হবে না এখানে। ও ভাই, ওটা পড়তে কি গায়ে লাগছে, উফ উফ, শুনলেই গায়ে জ্বর আসছে এখন। সবার আগে 30 নাম্বার সিকিউর কর, মসফেট মেসফেট 15, আর হচ্ছে হুম। ওইটা 30 নাম্বার সিকিউর করে তারপরে যত ক্ষমতা যত এনার্জি থাকে যে কটা 8টা 10টা যে কটা হ্যাঁ পিডিএফ দাদা করতে এসছি। পারবি, চলে এসছিস। হ্যাঁ। ঠিক আছে, তো আগে আমার যে ব্লস অসিলেশনটা হচ্ছিল সেই লেন্থটা কতটা ছিল? সেই লেন্থটা ছিল এতটা, তাই তো? দেখ তো, এই যে এই লেন্থটা আগে দেখ, এই লেন্থটা কোথায় ছিল? এই লেন্থটা কমপ্লিটলি আমার ব্যান্ডের মধ্যেই ছিল, তাই তো? ব্যান্ডের মধ্যেই ও অসিলেট করছিল, কিন্তু সেম লেন্থে সেম এতে ওকে অসিলেট করতে গেলে, মানে সেম টাইম পিরিয়ডে ওকে অসিলেট করতে গেলে একে কি করতে হচ্ছে, যে এ দেখ ব্যান্ডের বাইরে চলে আসছে। দেখতে পেলি ব্যাপারটা, মানে এই আমি ইলেকট্রিক ফিল্ডটাকে এতটাই বাড়িয়েছি, তার জন্য ব্যান্ডের বেন্ডিং এত বেশি হয়েছে যে ব্লস অসিলেশন হওয়ার জন্য ও জায়গাটুকু আর পাচ্ছে না ব্যান্ডের মধ্যে, ওকে বাধ্য হয়ে ব্যান্ডের বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। তাহলে কি ব্লস অসিলেশন হবে? আর হবে না। না। তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের একটা এক্সট্রিম পজিশন আছে, যে পজিশন অবধি আমার এই অসিলেশনটা হবে, তারপরে আর হবে না, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করলে সেম ডিস্টেন্সে অসিলেশন হতে গেলে দ্বিতীয় ব্যান্ডে ইলেকট্রন টানেল করে চলে যাবে, এবং দ্যাট উইল ডিস্ট্রয় ব্লস অসিলেশন। সো দেয়ার দেয়ার ইজ আ ম্যাক্সিমাম লিমিট অফ ইলেকট্রিক ফিল্ড ফর ব্লস অসিলেশন। ঠিক আছে, হুম হুম। আজকের এই অবধি থাকুক। নেক্সট দিন আমি ডাবল বেরিয়ার টানেলিং থেকে রেজোন্যান্ট টানেলিং থেকে করছি। এবার বল তোরা আজকের এটা পড়ে মজা পেয়েছিস কি?